ঐকমত্য কমিশনে আলোচনার মধ্যে রাজপথে জামাত সহ 7টি ইসলামী দল। জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ বিভিন্ন দাবি। রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল। আওয়ামী লীগ বাংলাদেশে টিকতে পারে নাই। নব্য কোন ফ্যাসিস্ট যদি কোন দাবিকে উপেক্ষা করে জনগণের বিরুদ্ধে অবস্থান নেয়, জনগণ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। পুরানো বন্দোবস্তের মাধ্যমে ভালো নির্বাচন উপহার দেওয়া সম্ভব নয়। নির্বাচন অবশ্যই হবে, সেটা হতে হবে পিআর পদ্ধতিতে। নির্বাচন ঘিরে প্রতিটি ভোটারের আস্থা নিশ্চিতের তাগিদ তারেক রহমানের। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর ইনাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জুলাই হত্যাযজ্ঞের দায়ে ট্রাইব্যুনালে শেখ হাসিনা কামালের কঠোর শাস্তি দাবি নাহিদ ইসলামের। গুম খুনে জড়িত বাহিনীর অনেকে গ্রেফতার না হওয়ায় ক্ষোভ। আমাকে ধরছে, একজন ডাক দিয়ে বলতেছে তোমাকে বড় ভাই ডাকে। তারা একটা গ্রুপিং এর মাধ্যমে থাকে, তারা 3-4 জন সামনে থাকে আর একজন হচ্ছে একটু দূরে থাকে। রাত নামলে এই ভয়ঙ্কর হাতির ঝিল 300 ফিট সড়ক। আলোর স্বল্পতা, চলাচল কম আর পুলিশ টহল থাকলেও বন্ধ হচ্ছে না অপরাধ। লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরলেন আরও 176 বাংলাদেশি। আবেগ আপ্লুত ভুক্তভোগী স্বজনরা। পররাষ্ট্র মন্ত্রণালয়, দূতাবাস ও IOM এর প্রতি কৃতজ্ঞতা। এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে ন্যাটোর আদলে সৌদি আরব পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি। যে কোনো এক দেশ আক্রান্ত হলে একসঙ্গে জবাব দেবে রিয়াদ, ইসলামাবাদ। ঐকমত্য কমিশনে আলোচনার মধ্যে রাজপথে জামাত সহ কয়েকটি ইসলামী দল। জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ বিভিন্ন দাবি দলগুলোর। জাতীয় মসজিদ, বাইতুল মোকাররমের উত্তর ও দক্ষিণ গেট সহ কয়েকটি স্থানে আজ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করছে জামাত, ইসলামী আন্দোলন সহ 7টি দল। দাবি আদায়ে ফের রাজপথে জামাত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিস সহ 7টি রাজনৈতিক দল। জোহরের পর বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে ইসলামী আন্দোলন, আসরের পর দক্ষিণ গেটে সমাবেশ ও বিক্ষোভ মিছিল জামাত ইসলামীর। ভিন্ন ভিন্ন সময়ে একই কর্মসূচি আরও 5 দলের। জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত, গণহত্যার বিচার দৃশ্যমান করা ও বিশেষ ট্রাইব্যুনালে জাতীয় পার্টি এবং 14 দলের বিচার ও বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ সহ অভিন্ন দাবি এই ইসলামী দলগুলোর। আওয়ামী লীগ বাংলাদেশে টিকতে পারে নাই। নব্য কোন ফ্যাসিস্ট যদি কোন দাবিকে উপেক্ষা করে জনগণের বিরুদ্ধে অবস্থান নেয়, জনগণ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। পুরানো বন্দোবস্তের মাধ্যমে ভালো নির্বাচন উপহার দেওয়া সম্ভব নয়। নির্বাচন অবশ্যই হবে, সেটা হতে হবে পিআর পদ্ধতিতে। এছাড়া শুক্রবার বিভাগীয় শহরে এবং 26 সেপ্টেম্বর সব জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করবে দলগুলো। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে বাইতুল মোকাররমের উত্তর গেটে আছেন সহকর্মী মনির হোসেন এবং দক্ষিণ গেটে আছেন শফিক মুন্সি। সরাসরি শুরুতেই যাচ্ছি মনিরের কাছে। জুলাই সনদের ভিত্তিতে এবং পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবি সহ বেশ কিছু দাবিতে বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করছে রাজধানীর বাইতুল মোকাররমের উত্তর গেটে। এবং এই মুহূর্তে ঠিক দুইটাই তাদের যেই বিক্ষোভ মিছিলের পূর্বে যে সংক্ষিপ্ত সমাবেশ, সেই সংক্ষিপ্ত সমাবেশ শুরু হয়েছে এবং এখন তাদের যেই বিভিন্ন নেতাকর্মীরা অর্থাৎ মহানগর পর্যায়ের যে নেতাকর্মীরা রয়েছেন তারা বক্তব্য প্রদান করছেন এবং তারপরেই যে কেন্দ্রীয় নেতারা আছেন তারা বক্তব্য রাখবেন। এবং আজকের যে বিক্ষোভ সমাবেশ সেখানে প্রধান অতিথি হিসেবে থাকার কথা রয়েছে দলটির সিনিয়র নায়েবে আমির সৈয়দ ফয়জুল এবং তিনি এসেই আসলে যেই সমাবেশ সেটি শেষ করবেন এবং তারপরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এবং এখন পর্যন্ত যেই বক্তারা বক্তব্য দিচ্ছেন তারা বলছিলেন যে তাদের যেই আগামী নির্বাচন, সেই নির্বাচন যাতে যে জুলাই সনদ সেই জুলাই সনদের
সনদের ভিত্তিতে করা যায় এবং যেই পিআর পদ্ধতি সংসদের উচ্চ এবং নিম্ন দুই কক্ষেই যাতে পিআর পদ্ধতিতে নির্বাচন করা হয় সেটি নিশ্চিতের দাবি জানাচ্ছেন এবং সেই সঙ্গে তারা দাবি জানাচ্ছেন যে বিগত সময়ে ফ্যাসিস্টদের দোসর হিসেবে কাজ করেছে যেসব দল আওয়ামী লীগ এবং 14 দল এবং জাতীয় পার্টি সহ যেসব দল সেসব দলের কার্যক্রম নিষিদ্ধের দাবিও জানান তারা। সেই সঙ্গে তারা বলছেন এবং তাদের যে কয়দিন আসলে বিচার কার্যক্রম চলবে সেই বিচার কার্যের সময়ে সেই সময় যাতে যে তাদের যে কার্যক্রম সেটি নিষিদ্ধ করা হয় সেসব দাবি জানাচ্ছেন এবং তারা আসলে বলছেন যে তাদের যে দাবি সেই দাবি তারা বাস্তবায়ন করবে এবং সেই দাবি যদি বাস্তবায়ন না হয় তাহলে আবারও যুগপৎ আন্দোলনে তারা নামবেন এবং বিভিন্ন যেই দাবি এবং তারা যেটি বলছিলেন যে জুলাইয়ের মতো যে আরও একটি আন্দোলন তারা গড়ে তুলবে এবং প্রয়োজনে তারা আবারও সেই আন্দোলনে নামবেন বলেও তারা বলছেন এবং তারা আসলে যেটি বলছিলেন যে তারা সেই আন্দোলনে যাবে এবং যুগপৎ আন্দোলনের মাধ্যমে তারা সেই কঠোর কর্মসূচিও দিতে বাধ্য হবেন বলে বলছেন। তো আর বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মসূচির এই ছিল আমার কাছে। অপর প্রান্তে দক্ষিণ গেটে সমাবেশ করার কথা রয়েছে জামাতে ইসলামী বাংলাদেশের, সেখানে আছেন আমাদের সহকর্মী শফিক মুন্সি। কথা রয়েছে এই বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গণের দক্ষিণ গেটে এবং আমরা যে বিষয়টি জানি যে জুলাই সনদের আইনি ভিত্তি এবং আগামী জাতীয় নির্বাচনের উভয় কক্ষে পিআর পদ্ধতি অর্থাৎ সংখ্যানুপাতিক পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচনের দাবিতে আজকের এই সমাবেশটি করবে দলটি এবং দলটির পক্ষ থেকে 4:30টায় আজকের যেই অনুষ্ঠান সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির সিনিয়র নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সহ জাতীয় নেতৃবৃন্দ যারা আছে তারা সকলেই এই মঞ্চে উপস্থিত হবেন এবং আজকের এই সমাবেশটিকে ঘিরে কিন্তু ইতোমধ্যে প্রস্তুতির প্রায় সব কাজ দলটির পক্ষ থেকে শেষ করা হয়েছে বলেই আমরা জেনেছি এবং এই বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আজকের সমাবেশটিকে ঘিরে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করেছে দলটির পক্ষ থেকে। তো এই ছিল আমার কাছে এই সমাবেশ স্থল থেকে বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত আজকের যে কর্মসূচি সে ব্যাপারে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। নির্বাচন কমিশন সচিবালয় আইন নির্বাচন কমিশন কর্মকর্তা বিশেষ বিধান আইন নিয়ে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কথা বলছেন কমিশন সচিব আক্তার আহমেদ। সরাসরি যাচ্ছে সেখানে। আর একটা জিনিস হচ্ছে যে আপনার সীমানা নিয়ে আপনাদের কৌতূহল আছে। সীমানা নিয়ে আমার যতটুকু আমার খবর নিয়েছি 10টা রিট হয়েছে, 14টা সরি থ্যাংক ইউ, আজকে পর্যন্ত 14টা রিট হয়েছে বিভিন্ন জায়গা সম্পর্কে। এখন যেটা আদালতের এখতিয়ারাধীন বিষয়ে আমার মনে হয় যে কথা বলার এখতিয়ার, এটা সাবজুডিস হবে, আমার কথা বলার এখতিয়ার। আদালতে বিষয়টার প্রতি আমাদের যারা রিট করেছেন তারাও আদালতের প্রতি আস্থাশীল, আমরাও আদালতের প্রতি আস্থাশীল। কাজে সেইভাবে এই জিনিসটা আদালত থেকে সিদ্ধান্তটা আসুক সে পর্যন্ত আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। মোটামুটিভাবে আমার কাছে আপনারা যে সমস্ত জিনিসগুলো জানতে চাই, একটা জিনিস বাদ গেছে, পর্যবেক্ষক, স্থানীয় পর্যবেক্ষকদের বিষয়টাও আমরা এখন আলোচনার মধ্যে আছে এবং আমরা আশা করছি যে আগামী কমিশন মিটিংয়ে এটা উপস্থাপনের মধ্যে আপনাদেরকে আমরা ভালোভাবে জানিয়ে দিতে পারবো। এই হচ্ছে আমার কাছে আপনারা মোটামুটিভাবে যা জানতে চেয়েছিলেন তার একটা ব্যাখ্যা। আমার মনে হয় যে আমি আপনাদেরকে আপনাদের সম্ভাব্য সম্পূরক প্রশ্ন এবং সম্পূরক প্রশ্ন দুটারই উত্তর দিয়েছি। আপনারা ভালো থাকেন, ধন্যবাদ আপনাদেরকে। বিভিন্ন জায়গায় স্যার ভাঙচুর হচ্ছে, আজকেও বাগেরহাটে নির্বাচন কমিশন ঘেরাও করা হয়েছে, আইনি কি বলছে এবং যে ঘটনাগুলো ঘটছে এটা প্রত্যাশিত কিনা? নির্বাচন প্রাক নির্বাচনী টিম কিনা এটা তো বললাম যে এটা প্রাক নির্বাচনী টিম হিসেবে আসছেন। এখন কতবার কয়টা টিম আসবেন এটা তো তাদের এখতিয়ারাধীন। কাজেই এটা আমাদের কাছে 22 তারিখে ওনারা আমাদের সাথে আলোচনা করতে আসবেন। যে কোনো প্রেক্ষাপটেই ভাঙচুর এটা মানে একটা বলা যেতে পারে যে দিস ইজ অনাকাঙ্ক্ষিত, এটা অনাকাঙ্ক্ষিত একটা বিষয়। এখন আমি তো বললাম যে যারা আইনি প্রক্রিয়া জিনিসটা আছে, আমরা রিট করা হয়েছে, আদালতে জিনিসটা গেছে, কাজে আদালতে গেছে কারণ হচ্ছে যে আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল এবং আমরাও তো বলছি যে আদালত থেকে এটা যেটা রিটের আওতায় আদালত সিদ্ধান্ত দেবেন আমরা আমাদের জন্য সেটা বাইন্ডিং হবে
তো সে পর্যন্ত আমার মনে হয় যে আমাদের সবারই আইনেরটাই তো বলছে যে। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সামনে রেখে দেশের প্রতিটি ভোটারের আস্থা নিশ্চিত করাই অন্যতম দায়িত্ব বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক ফেসবুক পোস্টে তিনি কথা বলেন। তরুণ প্রজন্মের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে তৃণমূলে ছুটে যাচ্ছে বিএনপি। গ্রাম থেকে কেন্দ্র পর্যন্ত দলের সাংগঠনিক কাঠামোকে আরও মজবুত করছে। সমন্বিত প্রয়াসের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতার কথাও জানান তারেক রহমান। বলেন, ইতোমধ্যে নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে 7,000-এর বেশি দলীয় সদস্যকে পদচ্যুত, বহিষ্কারসহ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। শৃঙ্খলা কোনো দুর্বলতা নয়, বরং সেটিই বিএনপির শক্তি বলেও জানান তিনি। জন আকাঙ্ক্ষার গণতান্ত্রিক দেশ গড়তে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও শৃঙ্খলাবদ্ধ থাকার আহ্বান তারেক রহমানের। নানা চ্যালেঞ্জ থাকলেও বাংলাদেশ গণতন্ত্র রক্ষায় সঠিক পথে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দল। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন তারা। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার উপকমিটির চেয়ারম্যান মনির সাতুরের নেতৃত্বাধীন প্রতিনিধি দল। বৈঠকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশের পাশাপাশি সরকারের সংস্কার কার্যক্রমকে স্বাগত জানান তারা। এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া এগিয়ে নিতে ইইউর কার্যকর ভূমিকার উপর গুরুত্বারোপ করেন পররাষ্ট্র উপদেষ্টা। রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিনিধি দল। আজ কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে 19 সেপ্টেম্বর বাংলাদেশ ত্যাগ করবেন ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিরা। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের দায়ে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল সহ জড়িতদের কঠোর শাস্তি চাইলেন গণ অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। ট্রাইব্যুনালে দেয়া জবানবন্দিতে কথা বলেন এনসিপির শীর্ষ নেতা। 1 বছরেও গুম খুনের সঙ্গে জড়িতরা গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। চিফ প্রসিকিউটর বলছেন, জুলাই আন্দোলনে সম্মুখ সারির যোদ্ধা নাহিদের সাক্ষ্য আসামিদের অপরাধ প্রমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে বৃহস্পতিবার দ্বিতীয় দিনে প্রায় 1 ঘন্টা 45 মিনিট জবানবন্দি দেন গণ অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। জবানবন্দিতে তাকে গুম করে নির্যাতন, আন্দোলন প্রত্যাহারে অব্যাহত চাপ, জুলাই আন্দোলন চলাকালে নাশকতার দায়, বিএনপি জামায়াতের ওপর চাপানোর নানা ঘটনার বর্ণনা দেন তিনি। নাহিদ ইসলাম ট্রাইব্যুনালে বলেন, 5 আগস্ট সরকার পতন হলেও 4 আগস্টেই অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গঠনের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রস্তাব দেওয়া হয়। আমরা যেহেতু 3রা আগস্ট এই সরকার পতনের সিদ্ধান্ত নিয়েছি 1 দফা, ফলে এই সরকারকে আমরা আর মেনে নিচ্ছি না। আমাদের একটি নতুন সরকারের জন্য তখন থেকে পরিকল্পনা হচ্ছিল। সেই প্রেক্ষাপটেই আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রাথমিকভাবে আমরা ভেবে নিয়েছিলাম, যদি এই সরকারকে আমরা উৎখাত করতে পারি তাহলে নতুন সরকারের প্রধান হিসেবে হয়তো আপনাকে দায়িত্ব নিতে হতে পারে। আমরা সেই প্রস্তাব আপনাকে দিয়ে রাখছি। জুলাই হত্যাযজ্ঞের দায়ে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মাঠ পর্যায়ে জড়িতদের কঠোর শাস্তি চেয়েছেন নাহিদ। 1 বছরেও গুম খুনের সঙ্গে জড়িতরা গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ এবং যে সকল আইন শৃঙ্খলা বাহিনী জড়িত ছিল তাদের প্রধানদেরকে আমি দায়ী করেছি এবং যারা হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করেছে তাদেরকে দায়ী করেছি। তাদের বিচার এবং কঠোর শাস্তি আমি আদালতের কাছ থেকে প্রত্যাশা করেছি। গুমের ঘটনায় এবং যারা অভ্যুত্থানে রামপুরা, বাড্ডাসহ বিভিন্ন জায়গায় যে সকল সেনা কর্মকর্তা, অফিসাররা গুলি চালিয়েছে তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না, এই বিষয়ে আমার সন্দেহ রয়েছে। পরে চিফ প্রসিকিউটর বলেন, শীর্ষ সমন্বয়ক নাহিদ কিভাবে আন্দোলন দেখেছেন তারই বর্ণনা দিয়েছেন। এটি মামলা প্রমাণে ভূমিকা রাখবে। গোয়েন্দা সংস্থা এবং সরকারের চাপে তাদের ইচ্ছামতো স্টেটমেন্ট না দেওয়ার কারণে নাহিদ ইসলামকে অপহরণ করে আয়নাঘরে বন্দি রেখে তার উপর যে নির্মম নির্যাতন চালানো হয় সেটার বর্ণনা তিনি দিয়েছেন। তো একজন প্রত্যক্ষদর্শী, একজন মূল সমন্বয়ক, একজন ভুক্তভোগী ভিকটিম হিসাবে তিনি যা কিছু বলেছেন সেটা এই মামলার প্রেক্ষাপট প্রতিষ্ঠার জন্য অবশ্যই
অসম্ভব রকমের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন, সরাসরি যাচ্ছে তার কাছে। কিছুক্ষণের মধ্যে নাহিদ ইসলামকে জেরা শুরু করবেন শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন, এবং আজকে জেরা সম্পূর্ণ হবে না এমনটি কিন্তু রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন আমাদেরকে জানিয়েছেন। আর যেটি বলে রাখি যে আজকে প্রায় 1 ঘন্টা 45 মিনিটের মতো জবানবন্দি দিয়েছেন নাহিদ ইসলাম, এবং জবানবন্দিতে 19 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত কী ঘটনা ঘটেছে তার বর্ণনা দিয়েছেন। তাকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া, আয়নাঘরে বন্দি করে রাখা, নির্যাতন করা, চোখ বেঁধে হ্যান্ডকাপ পরিয়ে সেই বর্ণনাগুলো দিয়েছেন। ডিবি কার্যালয়ে তাকে আটক রেখে তার সঙ্গে অন্য সমন্বয়কদের সেখানে রেখে নির্যাতন চালানো, আন্দোলন প্রত্যাহার করতে বাধ্য করা এবং একই সঙ্গে স্টেটমেন্ট রেকর্ড করিয়ে সেটি গণমাধ্যমে প্রচার করা, সেই বিষয়গুলো তিনি উল্লেখ করেছেন। এবং সবশেষে তিনি যেটি বলেছেন যে জুলাই আগস্টে যে হত্যাযজ্ঞগুলো হয়েছিল সেই হত্যাযজ্ঞের একমাত্র নির্দেশদাতা শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তিনি যেহেতু পুলিশের বাহিনী সহ বিভিন্ন বাহিনীর প্রধান ছিলেন, তিনিও এই দায়ে অভিযুক্ত হবেন। এবং একই সঙ্গে পুলিশ বাহিনীর প্রধান যারা ছিলেন, পুলিশের সহ বিভিন্ন বাহিনীর যারা প্রধান ছিলেন, তারা এই জুলাই আগস্টের হত্যাযজ্ঞের দায় এড়াতে পারে না, তাদের বিচার চেয়েছেন। এবং মাঠ পর্যায়ে থেকে যারা নির্বিচারে ছাত্র জনতার উপর গুলি চালিয়েছেন তাদেরও কঠোর শাস্তি তিনি দাবি জানিয়েছেন। এবং তিনি বলেছেন যে যদি দায়ীদের কঠোর শাস্তি হয় তাহলে শহীদদের যে আত্মার সেটি শান্তি পাবে কিছুটা হলেও, এই বক্তব্যগুলোই শেষে দিয়েছেন। এবং নাহিদ ইসলাম যেটি বলেছেন যে শুধুমাত্র ক্ষমতা পাকাপোক্ত করতে, নিরঙ্কুশভাবে ক্ষমতা টিকে থাকতেই শেখ হাসিনা এই জুলাই আগস্টের হত্যাযজ্ঞ চালিয়েছে, এটি কিন্তু শেষের দিকে এসে বলেছেন। এবং সরকার গঠন নিয়ে তিনি কথা বলেছেন। তিনি বলেছেন যে 4 আগস্টেই অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গঠনের প্রস্তাব দেওয়া হয়েছিল এবং তারা প্রস্তুতি নিচ্ছিলেন, এবং সেদিনই ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই বক্তব্যগুলোই নাহিদ ইসলাম তার জবানবন্দি দিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই নাহিদ ইসলামকে জেরা শুরু করবেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। এছাড়া এর বাইরে আরও বেশ কয়েকটি মামলা শুনানির কথা রয়েছে দুপুরের পরে। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। রাজধানীর বিনোদনের অন্যতম কেন্দ্র হাতিরঝিল 300 ফিট সড়ক। দিনে ভিড়, আলো, নিরাপত্তা সবই ঠিকঠাক, কিন্তু রাত নেমে আসতেই বদলে যায় দৃশ্যপট। অন্ধকার আর ফাঁকা রাস্তায় সুযোগ নেয় ছিনতাইকারীরা। আইন শৃঙ্খলা বাহিনীর টহল থাকলেও তা উপেক্ষা করে চলে নানা অপরাধ। স্বপন আহমেদের রিপোর্ট। ব্যস্ত রাজধানীতে কিছুটা স্বস্তির ছোঁয়া নিতে অনেকেই ছুটে যান হাতিরঝিলে। কিছুদিন ধরে সেই স্বস্তিতে গুড়ে বালি। সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত হাতিরঝিলের কয়েকটি স্পটে ঘটছে ছিনতাইয়ের ঘটনা। বিশেষ করে ফ্লাইওভারের নিচের পথ, পানির ধারে নির্জন রাস্তা আর যেখানে স্ট্রিট লাইট নেই সেসব জায়গায় অপরাধীরা বেশি সক্রিয়। সন্ধ্যার পর এখানে যারা আসেন কিংবা এই সড়কটি যারা ব্যবহার করেন প্রায়ই নিরাপত্তাহীনতা বোধ করেন তারা। সম্প্রতি কিছু ছিনতাইয়ের ঘটনা এই শঙ্কাকে আরও বাড়িয়েছে, যা সাধারণ মানুষের নিত্যদিনের ভয়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমরা কথা বলেছি ভুক্তভোগী সাধারণ মানুষ এবং পুলিশের সঙ্গেও। কাজ শেষ করে সন্ধ্যায় অফিসে ফিরছিলেন অনলাইন ডেলিভারি কাজ করা সায়েম। হাতিরঝিলের রামপুরা সেতুর কাছে তাকে ঘিরে ধরে 3-4 জন। বর্ণনা দিচ্ছিলেন সেদিনে তার সঙ্গে ঘটা ভয়ঙ্কর পরিস্থিতির। 5 জন আমাকে ধরছে, একজন ডাক দিয়ে বলতেছে তোমাকে বড় ভাই ডাকে। তো ঘিরা বলতেছে তুমি কই থাকো। তারা একটা গ্রুপিং এর মাধ্যমে থাকে, তারা 3-4 জন সামনে থাকে আর একজন হচ্ছে একটু দূরে থাকে। একই অবস্থা পূর্বাচলের 300 ফিট সড়কেও। এখানেও নিয়মিতই ঘটছে ছিনতাই, ডাকাতি আর হত্যার মতো ঘটনা। পুলিশ টহল থাকলেও সুযোগ বুঝে কাজ শেষ করে সটকে পড়ছে অপরাধীরা। পুলিশের তথ্য বলছে জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত 8 মাসে হাতিরঝিলে ছিনতাইয়ের ঘটনায় অভিযোগ পড়েছে মাত্র 7টি, আর 300 ফিটে ছিনতাইয়ের ঘটনায় খিলক্ষেত থানায় অভিযোগ পড়েছে মাত্র 4টি। তবে সাধারণ মানুষের ধারণা আরও অনেক ঘটনার আনুষ্ঠানিক অভিযোগ করেন না অনেকেই। মহানগর পুলিশের এই কর্মকর্তা বলছেন জোরদার করা হয়েছে পুলিশ টহল। অপরাধী ধরপাকড় ও টহল বাড়ানোয় আগের চেয়ে ছিনতাইয়ের ঘটনা কমেছে বলেও দাবি তার। পুরো রাজধানী জুড়ে ছিনতাই এবং যে কোনো ধরনের অপরাধ প্রতিরোধের জন্য আমাদের যে নিয়মিত টহল কার্যক্রম সেটা চলমান রয়েছে।
রাজধানীর এই অন্যতম বিনোদন কেন্দ্রগুলোতে এমন অপরাধের ঝুঁকি শুধু সাধারণ মানুষেরই নয়, বরং পুরো শহরেরই নিরাপত্তা ব্যবস্থারও বড় একটি চ্যালেঞ্জ। নিয়মিত পুলিশি টহল, সড়কগুলোতে সিসি ক্যামেরা এবং সড়কের বাতিগুলো যদি দ্রুত মেরামত করা না হয়, তাহলে রাতের এই অপরাধ কর্মকাণ্ড কোনোভাবেই কমবে না, এমনটি মনে করছেন সাধারণ মানুষ। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে প্রতারণা ও অর্থ আত্মসাৎ মামলায় ইমফেলের রাসেল শামিমা দম্পতির 3 বছরের কারাদণ্ড। দুর্নীতির মামলায় 5 দিনের রিমান্ডে ঠিকাদার মিঠু। চাকসু নির্বাচন ঘিরে প্রার্থীদের প্রচারণায় মুখর রাজশাহী বিশ্ববিদ্যালয়। এদিকে চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের শেষ দিন আজ। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন নিগার মেহেরেন রেনি। সরাসরি প্রথমে যাচ্ছি রকির কাছে। রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 25 সেপ্টেম্বর। এই 25 সেপ্টেম্বর রাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসে উৎসবের আমেজ। নানাভাবে কিন্তু সকাল থেকে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আমরা দেখছি যে এখানে কিন্তু গান গেয়েও প্রচারণা করা হচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে পরিবহন মার্কেট, সেই পরিবহন মার্কেটে আপনারা দেখছেন একটি শিল্প গোষ্ঠী, তাদের যারা প্রার্থী রয়েছেন তারা এই গান গাচ্ছেন, বিভিন্ন ধরনের গান গেয়ে এখানে শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করছেন এবং অনেকে কিন্তু তাদের সঙ্গে কথা বলছেন। পাশাপাশি তারা যেটি বলছেন যে তারা আসলে তারা যদি নির্বাচিত হতে পারেন তাহলে যে সাংস্কৃতিক সম্পাদক পদে যারা দাঁড়িয়েছেন তারা আসলে অন্যদের চেয়ে অনেক ভালো করবেন, এমনটাই আসলে তারা প্রতিশ্রুতি দিচ্ছেন। এই প্রতিশ্রুতি দিয়ে আসলে তারা ভোট চাচ্ছেন। শিক্ষার্থীরাও অনেকে কিন্তু আকৃষ্ট হচ্ছে, কারণ এই শিক্ষার্থীদের ভোটে আসলে নির্বাচিত হবে আগামী 25 তারিখে কে হচ্ছে রাকসুর ভিপি, কে হচ্ছে জিএস, কে হচ্ছে সিনেট প্রতিনিধি এবং হল সংসদে কে ভিপি, জিএস সহ অন্যান্য পদে নির্বাচিত হচ্ছেন। সেই পদগুলোতে আসলে আমরা এখন পর্যন্ত আসলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলছেন যে তারা আসলে সুষ্ঠু একটি নির্বাচন দেখতে চায়, যে নির্বাচনে কোনো ধরনের সহিংসতা থাকবে না, যে নির্বাচন হবে অবাধ এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন। পাশাপাশি একই দাবি কিন্তু প্রার্থীদের পক্ষ থেকেও করা হয়েছে। তারাও যেটি বলছেন যে লেভেল প্লেইং ফিল্ড, স্বচ্ছ ব্যালট বাক্স এবং এখানে কোনো কালো টাকার প্রভাব থাকবে না, এরকম একটি নির্বাচন তারা দেখতে চান। আমরা দর্শক তাদের একটু গান শুনে আসি। দর্শক আপনারা দেখছিলেন যে তারা অভিনব যে কৌশল সেগুলো কিন্তু এই রাকসু নির্বাচনকে ঘিরে আসলে সেগুলো কৌশলও প্রয়োগ করছেন এবং তারা এইভাবে আসলে তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকর্মী রিনির কাছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের আজকে শেষ সময় আমরা দেখছি সকাল থেকে শিক্ষার্থীরা এখানে আসছেন এবং তাদের যে মনোনয়নপত্র সেটি জমা দিচ্ছেন। যদিও সকাল থেকে আমরা খুব একটা শিক্ষার্থীর আনাগোনা দেখিনি, তবে দুপুরের পর আমরা দেখছি যে শিক্ষার্থীরা এখানে আস্তে আস্তে জড়ো হচ্ছেন তাদের মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য, কারণ আজকে বিকেল 5টা পর্যন্ত এই সময়টি নির্ধারণ করা হয়েছে যে এই সময়ের মধ্যেই তাদেরকে মনোনয়নপত্র জমা দিতে হবে। এদিকে দুপুর 2:45টার দিকে বিশ্ববিদ্যালয়ের যে শাখা ছাত্রদল, সেই শাখা ছাত্রদল তাদের 26টি পদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে, যেখানে তারা তাদের যে সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় তাকে ভিপি হিসেবে মনোনীত করেছেন, জিএস হিসেবে মনোনয়ন দিয়েছেন সাফায়েত হোসেনকে এবং এজিএস হিসেবে মনোনয়ন প্রদান করেছেন আইয়ুবুর রহমান তৌফিককে। এদিকে খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক হিসেবে
আজহারুল ইসলাম বিপ্লবকে মনোনয়ন প্রদান করেছে। তারা 26টি পদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। চাকসুতে এবার 28টি পদ থাকবে কেন্দ্রীয় সংসদে এবং প্রতিটি হলের জন্য 16টি পদ থাকবে, যেখানে কেন্দ্রীয় সংসদে 26টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে শিক্ষার্থীরা এবং প্রতিটি হলে 14টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে। এদিকে ছাত্র হোস্টেল আছে একটি, যেটি শিল্পী রশিদ হোস্টেল নামে পরিচিত, সেখানে 12টি পদের জন্য শিক্ষার্থীরা মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। আজকে এই মনোনয়ন পত্র জমাদানের শেষ সময়। গতকালকে শেষ হয়েছে মনোনয়ন পত্র বিতরণের যে কার্যক্রম, সেটি গতকাল পর্যন্ত মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন 1166 জন শিক্ষার্থী এবং আজকের মধ্যে তাদেরকে এই মনোনয়নপত্র জমা দিতে হবে, পাশাপাশি করতে হবে ডোপ টেস্ট। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাজধানীর সরকারি 7 কলেজকে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের বিরুদ্ধে শিক্ষকদের করা আন্দোলনের প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। দুপুরে ঢাকা কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। একটি মহল সরকারি 7 কলেজকে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের অধ্যাদেশ বাতিলের অপচেষ্টা করছে বলে অভিযোগ আন্দোলনকারীদের। ইউজিসির সামনে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের একাধিক শিক্ষক ও কর্মকর্তাদের মানববন্ধন ষড়যন্ত্রের অংশ বলেও দাবি তাদের। এ সময় প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গঠনে অবিলম্বে অধ্যাদেশ জারি করতে সরকারের প্রতি আহ্বান জানান শিক্ষার্থীরা। একটা বিশেষ মহল যারা কিনা এই শিক্ষার্থীদের বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং এই শিক্ষা সিন্ডিকেটের পক্ষে দাঁড়িয়েছে, তারা চাচ্ছে যে আমাদের এই তিতুমির সহ এবং অন্যান্য বাকি যে 6 কলেজ আছে তাদেরকে ন্যাশনাল নিয়ে যেতে চাচ্ছে। পরীক্ষা ছিল, পরীক্ষার হল থেকে তাদেরকে বলছে যে তোমাদের পরীক্ষায় পাশ করিয়ে দিব, তোমরা মানববন্ধনে যাও। কই এতদিন যখন আমরা আন্দোলন করলাম তখন তো তারা এই ধরনের কথা বলেনি। আমরা গুণগত মানের বিকাশ চাই, শুধুমাত্র ঢাকা শহরের প্রাণকেন্দ্র থেকে সার্টিফিকেট মার্কা একটি শিক্ষা জীবন নিয়ে আমাদের বিষণ্ণতা কাটছে। প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগে ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের 3 বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম রায় ঘোষণা করেন কারাদণ্ডের পাশাপাশি তাদের 10,000 টাকা করে জরিমানা এবং অনাদায়ে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 2021 সালে 11টি মোটরসাইকেলের জন্য ইভ্যালিকে 23 লাখ টাকা দেন মামলার বাদী। নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্য না পেয়ে টাকা ফেরত চাইলে অস্বীকৃতি জানান শামীমা নাসরিন। প্রতারণার মামলায় জামিনে মুক্ত রয়েছেন রাসেল শামীমা দম্পতি। এদিকে দুর্নীতির মামলায় স্বাস্থ্য খাতের আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুকে 5 দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন ঢাকার মহানগর দায়রা জজ আদালত। অবৈধভাবে লিবিয়া গিয়ে আটক, নির্যাতন ও অপহরণের শিকার 176 বাংলাদেশি দেশে ফিরেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর সহযোগিতায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়। তাদের বেশিরভাগই অবৈধ পথে ইউরোপ গমনের উদ্দেশ্যে মানব পাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেন বলে জানা গেছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরলেন 176 বাংলাদেশি। বৃহস্পতিবার সকাল 10:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাদের বহনকারী বিশেষ ফ্লাইট। ভয়, অনিশ্চয়তা আর অন্ধকার দিনগুলো পেছনে ফেলে দীর্ঘদিন পর স্বজনদের কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন লিবিয়া ফেরত প্রবাসী ও স্বজনেরা। 12 লক্ষ টাকা দিয়েছিলাম, আমাদের সাথে কন্ট্রাক্ট ছিল 22 লক্ষ টাকা। ধরা খাওয়ার পরে আমি টাকা দিতে পারি নাই। লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারের নির্মম নির্যাতনের কথাও তুলে ধরেন তারা। জেলে ভাই খাওয়ান দেয় না, আরো বাঙালি আছে, এক অবস্থা অনেক খারাপ। এরা 27 মাস ধরে জেল খাটতে আছে, এরা আইতে পারে নাই। একটা রুমের ভিতরে প্রায় 500-600 লোক রাখে ওরা। সঠিক আমি তো কথা বলতে পারি না, আজকে 3 মাস ধরে 20 লক্ষ টাকা খরচ করে এখন ধরা খেয়ে আইলাম। এর আগে লিবিয়ার রাজধানী ত্রিপলিতে এই 176 প্রবাসীকে বিদায় জানাতে আসেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ খায়রুল বাশার। কথা বলেন আটকে পড়া বাংলাদেশিদের প্রত্যাবাসন নিয়ে। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভনে টেকনাফে পাহাড়ের আস্তানায় আটকে রেখে মুক্তিপণ আদায়। অভিযান চালিয়ে 11 ভুক্তভোগীকে উদ্ধার করেছে বিজিবি। মানব পাচারে জড়িত অভিযোগে আটক করা হয়েছে 12 জনকে। এই চক্রকে ঠেকাতে সব বাহিনীর সমন্বয়ে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে বিজিবি।
মোহাম্মদ ফরাজের ক্যামেরায় সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। কক্সবাজারের মেরিন ড্রাইভ, এক পাশে সাগর, অন্য পাশে পাহাড়ের অবস্থান। এই সুযোগকে কাজে লাগিয়ে আবারও সক্রিয় হয়ে উঠেছে মানব পাচারকারী চক্রের কয়েকটি গ্রুপ। চক্রটি উচ্চ বেতনের চাকরির প্রলোভনে বাংলাদেশ ও রোহিঙ্গা জনগোষ্ঠীর লোকজনকে মালয়েশিয়ায় পাচার করছে। বিজিবি জানায়, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় বেশ কয়েকটি সংঘবদ্ধ চক্র মিয়ানমার থেকে বাংলাদেশ এবং বাংলাদেশ হতে মিয়ানমার হয়ে মালয়েশিয়া পর্যন্ত মানব পাচার ও মাদক পাচারের সঙ্গে জড়িত। এই সংঘবদ্ধ চক্রটি শাখা প্রশাখায় ও দলে দলে বিভক্ত হয়ে মানব পাচারে কাজ করছে। মূলত মিয়ানমারে বন্দি রেখে আদায় করছে মোটা অঙ্কের মুক্তিপণ। বেশিরভাগই আসলে মায়ানমারে বিক্রি করে দেওয়া হয় এবং তাদেরকে কাছ থেকে একটা বড় অঙ্কের টাকা নেওয়ার পরে তাদের প্রয়োজন ফুরিয়ে যায়। মালয়েশিয়া থেকে মূলত এই মানব পাচারের চক্রগুলো পরিচালনা করছে। এরই মধ্যে বিজিবি গত রোববার সাগরপথে মিয়ানমারের 100 নাগরিককে পাচারের সময় প্রতিহত করে এবং মানব পাচারকারী চক্রের 4 সদস্যকে আটক করে। এরপর বুধবার মেরিন ড্রাইভ সংলগ্ন কচ্ছপিয়া এবং বড়ইতলি এলাকা থেকে মানব পাচারকারী চক্রের 8 জনকে আটকের পাশাপাশি উদ্ধার করা হয় 11 জনকে। তারপরে টিয়া বসে আমরা তো বসে হলো মালয়েশিয়ার পৌঁছানোর পরে টিয়া লাগবে এরপরে নারারা থানা নদী গত বাইরে দিয়ে নদী তালামারি রাখে। গত 8 মাসে কক্সবাজারের টেকনাফ থেকে মানব পাচারকারী চক্রের 62 জন সদস্যকে আটক করেছে বিজিবি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দুপুরের সময় আরও থাকছে। দুর্গাপূজার আগে কলকাতার বাজারে বাংলাদেশের ইলিশ নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে চালান যাওয়ায় লাভ কম হবে বলছেন ব্যবসায়ীরা। খুলনা মহানগরে দ্রুত কমছে জলাশয়। 1 দশকে হারিয়ে গেছে প্রায় 2000 পুকুর ও জলাভূমি। আইনে নিষিদ্ধ থাকলেও ভরাট করে তৈরি হচ্ছে অবকাঠামো। এতে বাড়ছে তাপমাত্রা, নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর, সামান্য বৃষ্টিতেই হচ্ছে জলাবদ্ধতা। নিয়ামুল হোসেন কোচের ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। 45 বর্গ কিলোমিটার আয়তনের খুলনা নগরীতে 3 দশকে বাণিজ্যিক ও আবাসিক ভবন মোট ভূমির 29 ভাগ থেকে বেড়ে দাঁড়িয়েছে 53 ভাগে। দ্রুত বর্ধনশীল নগরায়নের বলি হচ্ছে এ অঞ্চলের জলাশয়। ব্যক্তিগত পুকুরের পাশাপাশি সরকারি পুকুর ভরাট করেও নির্মাণ হচ্ছে স্থাপনা। সিটি কর্পোরেশনের তথ্য মতে গত 15 বছরে হারিয়ে গেছে প্রায় 2000 পুকুর, অথচ পরিবেশ আইন 2010 অনুযায়ী জলাশয় ভরাট করা বেআইনি। গেল বছর বেসরকারি সংস্থা বেলার এক জরিপে দেখা যায় খুলনা মহানগরীতে পুকুর আছে মাত্র 171টি, যার বেশিরভাগ অস্তিত্ব হারাতে বসেছে। যেসব পুকুরের এখনো অস্তিত্ব আছে তাও কচুরিপানা ও আবর্জনায় ঢাকা। আমরা নিজেরা গোসল করছি, পোলাপানে গোসল করছি, আর এই পুকুরটা নোংরা ময়লা ফালাইয়া পুকুরটা একদম শৃঙ্খলা ফারিয়ে ফালাইছে। চাইলেও ধোয়া হইতো, এত পরিষ্কার ছিল পুকুরের পানি। ঠিক আছে, তাছাড়া আমাদের যেহেতু জনবহুল এলাকা, বস্তি এলাকা, আমাদের এখানে আগুন ধরলেও আমরা এই পুকুরের পানি দিয়েই আগুন নিবানোর একটা বৃহত্তম একটা মাধ্যম ছিল আমাদের এই পুকুর। এর ঘাটটাট কিছু নাই, নতুন করে সংস্কার করা দরকার জরুরিভাবে আমাদের। এটা আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে গত 10 বছরে জলাশয় কমায় বাড়ছে নগরের তাপমাত্রা। একই সঙ্গে নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর, স্বল্প বৃষ্টিতে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা, নষ্ট হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য। কার্বন সিঙ্ক হিসেবে যে পুকুরগুলো কাজ করতো সে পুকুরগুলো কিন্তু কার্বন সিঙ্ক হিসেবে কাজ করতে পারবে না। পাশাপাশি যে আমাদের দৈনন্দিন যে চাহিদা, পানির চাহিদা যেটা ছিল সেটাও কিন্তু আমরা হারাবো। সম্প্রতি নগরীর মাত্র 18টি পুকুর সংরক্ষণের উদ্যোগের কথা জানায় সিটি কর্পোরেশন, আর খোঁজ পেলে আইন প্রয়োগের কথা বলে দায় সারছে পরিবেশ অধিদপ্তর। বস্তি এলাকায় গোসল করার জন্য এবং ওয়াশিং পারপাসে এই পুকুরগুলোই সাধারণত ব্যবহার হয়। শহরের মধ্যে জলাশয়, পুকুর এগুলো না থাকলে শহরের হিট আইল্যান্ড বেড়ে যাবে, গরমের উত্তাপ বেড়ে যাবে। পুকুর ভরাটের কোনো সংবাদ আমরা যে কোনো মাধ্যম দিয়ে পেয়ে থাকি, পাওয়ার সাথে সাথেই আমরা সেটা পরিদর্শন করে তাদের বিরুদ্ধে মামলা করি এবং এই পুকুর সংস্কারের জন্য বিভিন্ন কর্তৃপক্ষকে অবহিত করি। বর্তমানে খুলনা মহানগরীতে অস্তিত্ব পাওয়া 171টি পুকুরের মধ্যে 56টি সরকারি, 14টি বেসরকারি, প্রাতিষ্ঠানিক 38টি এবং বাকিগুলো ব্যক্তিগত ও যৌথ মালিকানাধীন। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটি শহরে জল ও বনভূমি 25% থাকার কথা থাকলেও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ তথ্য বলছে এই শহরে যা আছে 20%-এরও কম। জলাশয়ের এমন অবহেলায় তাও কমছে আশঙ্কাজনকভাবে। সচেতনতার পাশাপাশি আইনের প্রয়োগ না হলে অদূর ভবিষ্যতে বাসযোগ্যতা হারাবে এই নগরী, এমন আশঙ্কা বিশেষজ্ঞদের। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ,
খুলনা। মুন্সিগঞ্জ সদরে শম্ভুল হালদারকান্দি গ্রামে আকস্মিক ভাঙনে নদীতে বিলীন হয়ে গেছে 15টি বাড়ি। আর 3 বছরের অব্যাহত ভাঙনে গৃহহীন উপজেলার 200-র বেশি পরিবার। স্থানীয়দের অভিযোগ, অবৈধ বালু উত্তোলন ও পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিতে ক্ষতবিক্ষত গ্রামের পর গ্রাম। এদিকে কুষ্টিয়ায় পদ্মা ও গড়াই নদীর পানি বৃদ্ধির কারণে দেখা দিয়েছে ভাঙন। হুমকির মুখে সরকারি স্থাপনা, বসতবাড়ি ও ফসলি জমি। 60 বছরের রেখা রানী মল্লিক, তার বাড়ির একাংশ এখন পদ্মার বুকে। স্বামী কাঠমিস্ত্রি কাশীনাথ মল্লিক জীবনে হাজারো বাড়ি বানালেও এখন নিজের বাড়ির বাকি অংশ বাঁচাতে তা ভেঙে সরিয়ে নিচ্ছেন অন্যত্র। কি করব, কোনো বাইরে দাম সেই সমর্থনা নাই, এখানে তো গিয়ে উড়ো সেই সমর্থনা আমার নাই। পদ্মার ভাঙনের কবলে মুন্সিগঞ্জের সদর উপজেলার বাংলাবাজারে শম্ভু হালদারকান্দি গ্রামের 78 পরিবার। ভাঙনের আশঙ্কায় গ্রামটির 4টি মন্দির ও 2টি মসজিদ। এছাড়া সর্দারকান্দি, মহেশপুর নবকান্দি, ভূতারচর ও কালীচর গ্রামের শতাধিক পরিবার রয়েছে ভাঙন আতঙ্কে। এখন একে 3 বার ভাঙলো, এখন ভাঙলে আমরা কোথায় দাঁড়াবো এই ক্ষমতা আমাদের নাই। অন্য জায়গায় তাকায় উঠছি, আবার নদী যাইতে আছে। অপরিকল্পিতভাবে কাটার কারণে কিন্তু নদীর গতিপথ চেঞ্জ হয়ে যায়। এই নদীর গতিপথ চেঞ্জ হওয়ার কারণে কিন্তু ভাঙনের সৃষ্টি হয়। তবে ভাঙন রোধে জরুরি ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের। আমরা এবং পানি উন্নয়ন বোর্ড যৌথভাবে চেষ্টা করছি যাতে এখানে একটা স্থায়ী ভাতের ব্যবস্থা করা যেতে পারে, কারণ আমরা 2বার জিওব্যাগ ফেলার পরেও এখানে ভাঙন কিন্তু চলমান। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে গত 3 বছরে সদর উপজেলার পূর্ব রাখি থেকে বাংলা বাজারের মেঘনা পর্যন্ত 8 কিলোমিটার এলাকা পদ্মার ভাঙনের শিকার হয়েছে। এদিকে কুষ্টিয়ায় পদ্মা ও গড়াই নদীর পানি বৃদ্ধির কারণে দেখা দিয়েছে ভাঙন। হুমকির মুখে সরকারি স্থাপনা, বসতবাড়ি ও ফসলি জমি। এই অবস্থায় স্থায়ী বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। আমার ঘরদুয়ার সব গাঙ্গ ভরে গেছে, বাড়ি করার মতো কোনো জায়গা নাই, আমাদের অবস্থা খুব খারাপ। যেহেতু পানির পরিমাণটা অনেক বৃদ্ধি পেয়েছে এবং এই পানির পরিমাণটা একটু কমার পরে আমরা দেখে ওই জায়গাগুলোতে ভাঙন মেরামতের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করব। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে গেল 2 বছরে পদ্মা তীরবর্তী 800 মিটার এলাকা নদীগর্ভে হারিয়ে গেছে। বর্তমানে পদ্মা ও গড়াই নদীর কুষ্টিয়া অংশে 22টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। রিমো সিদ্দিক, সময় সংবাদ। চট্টগ্রামের আনোয়ারায় বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের যৌথ মহড়া অপারেশন প্যাসিফিক এঞ্জেলের অংশ হিসেবে এনকে প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের সদস্যরা আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। পরে এই অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ চিকিৎসা, মা ও শিশু স্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে হাসপাতালটির জন্য চিকিৎসা সরঞ্জাম দেওয়া হয়। এর মাধ্যমে দুদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে বলে জানান বিমান বাহিনীর ঘাঁটি জহুরুল হকের অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আবদুল্লাহ। অতিথিরা জানান এই মহড়ার মূল উদ্দেশ্য দুদেশের দুর্যোগ ব্যবস্থাপনাকে উন্নত করা। দেশের বাইরের খবর। কৌশলগত যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করেছে সৌদি আরব ও পরমাণু শক্তিধর দেশ পাকিস্তান। চুক্তি অনুযায়ী কোনো একটি দেশ আক্রান্ত হলে সেটিকে দুদেশের উপর আগ্রাসন হিসেবে দেখবে রিয়াদ ও ইসলামাবাদ। বুধবার সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এ চুক্তি সই করেন। দুই দেশের কোনো একটি দেশ হামলার শিকার হলে যৌথভাবে জবাব দেবে সৌদি আরব ও পাকিস্তান। প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো এবং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে কৌশলগত যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করেছে সৌদি আরব ও পরমাণু শক্তিধর দেশ পাকিস্তান। চুক্তিতে বলা হয়েছে কোনো একটি দেশের ওপর যে কোনো আগ্রাসনকে উভয় দেশের ওপর আগ্রাসন হিসেবে গণ্য করা হবে। স্থানীয় সময় বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই চুক্তিপত্র সই করেন বলে জানিয়েছে দুই দেশের সংবাদ মাধ্যম। এ সময় উপস্থিত ছিলেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, যাকে দেশটির সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়। আনুষ্ঠানিক এ চুক্তি দুই দেশের দীর্ঘদিনের নিরাপত্তা অংশীদারিত্বকে আরও দৃঢ় করবে বলে ধারণা তাদের। কাতারের দোহায় হামাস নেতাদের ওপর ইসরায়েলের বিমান হামলার পর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নতুন করে দেখা দেয় উদ্বেগ উৎকণ্ঠা। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর আদলে মুসলিম দেশগুলোর মধ্যে সামরিক জোট গঠনের উদ্যোগের আহ্বান জানায় ইরাক। এমন প্রেক্ষাপটে দুই মুসলিম দেশের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি ব্যাপক কৌশলগত গুরুত্ব বহন করছে বলে মনে করেন বিশ্লেষকরা। তবে সৌদি আরবের এক জ্যেষ্ঠ কর্মকর্তার দাবি, এটি কোনো বিশেষ দেশের বিরুদ্ধে নয়, বরং দুই দেশের দীর্ঘমেয়াদী সহযোগিতার প্রাতিষ্ঠানিক রূপ।
ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। কলকাতার বাজারে উঠতে শুরু করেছে বাংলাদেশের ইলিশ। সকালে শহরের সবচেয়ে বড় মাছের বাজার হাওড়া ফিশ মার্কেটের আড়ত থেকে পাইকারি বিক্রি শুরু হয়। দুপুরের মধ্যে ইলিশ পৌঁছে যায় কলকাতা ও শহরতলির বাজারে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। এভাবেই হাওড়া ফিশ মার্কেটে শ্রমিকরা কাঁধে করে পদ্মার ইলিশ ভর্তি কার্টুন নিয়ে যাচ্ছেন আড়তে। বাজারে প্রথম চালান পৌঁছানোর খবরে উৎসুক ক্রেতাদের ভিড়ও চোখে পড়ার মতো। প্রতি বছর দুর্গাপুজোর আগে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় ইলিশের চাহিদা তুঙ্গে পৌঁছায়। স্থানীয় যোগান সেই চাহিদা মেটাতে ব্যর্থ হওয়ায় ভারতের ব্যবসায়ীদের প্রতিবেশী বাংলাদেশ সরকারের দ্বারস্থ হতে হয়। তবে এবার নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে চালান ঢোকার কারণে ব্যবসায়ীরা মনে করছেন পূজার বাজারে তারা প্রত্যাশিত মুনাফা পাবেন না। এই বাংলাদেশ ঢুকেছে, খুব আনন্দ পেয়েছি, এই জন্য ছুটে এসেছি। এসে দেখছে অতিরিক্ত দাম, অনেক লেটে ঘুরতেছে আর দাম भी অনেক ज़्यादा হচ্ছে। ডিমান্ড সব সময় বাংলাদেশ ইলিশের আছে, কিন্তু যদি রেটটা হাই হয় তাহলে তো একটা শ্রেণীর লোকেরাই মাছ খেতে পারে, সবাই তো আর খেতে পায় না। এবছর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ভারতীয় ব্যবসায়ীদের জন্য 1200 টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। বুধবার রাতে পেট্রাপোল সীমান্ত দিয়ে 10টি ট্রাকে 35 টন ইলিশ ঢোকে ভারতে। বৃহস্পতিবার সেই চালান পৌঁছেছে হাওড়ার আড়তগুলিতে। আগামী 5 অক্টোবর পর্যন্ত চলবে ইলিশের এই আমদানি। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় বন্দুক হামলায় 3 পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও 2 জন। মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে ইয়র্ক কাউন্টিতে ঘটনা ঘটে। হামলাকারী পরে নিজেও আত্মহত্যা করেন। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক সহিংসতার ঘটনা ঘটেছে। এবার পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ইয়র্ক কাউন্টিতে এক অস্ত্রধারীর এলোপাতারি গুলিতে নিহত হয়েছেন কয়েকজন পুলিশ কর্মকর্তা। পুলিশ জানায় স্থানীয় সময় দুপুর 2:10 দিকে ফোন কল পেয়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ও জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে গিয়ে 5 পুলিশ সদস্যকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান তারা। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা কয়েকজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর পুলিশ সদস্যদের অবস্থা আশঙ্কাজনক। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী মঙ্গলবার দুপুরের পর পেনসিলভেনিয়ার 115 মাইল পশ্চিমে মেরিল্যান্ডের কাছে নর্থ কোডোরাস টাউনশিপ এলাকায় এক ব্যক্তিকে আদালতের একটি পরোয়ানা দিতে যায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি অনবরত তাদের উপর গুলি চালাতে থাকে। পরে হামলাকারী নিজেও গুলি চালিয়ে আত্মহত্যা করে। স্থানীয় এক বাসিন্দা জানান তিনি অন্তত 30 রাউন্ড গুলির শব্দ শুনেছেন। এ ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমাদের সমাজ হিসেবে আরো ভালো করতে হবে। যারা মনে করে বন্দুক তুলে নেওয়া বা অস্ত্র হাতে নেওয়াই বিরোধ মেটানোর উপায়, তাদের পাশে দাঁড়াতে হবে। ঘটনার পর মেক্সিকান অভিবাসী অধ্যুষিত ওই এলাকা লকডাউন করে দেয় আইন শৃঙ্খলা বাহিনী। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ফিলাডেলফিয়ার মেক্সিকো কনসুলেট সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানিয়েছে তারা ঘটনাটি পর্যবেক্ষণ করছে এবং মেক্সিকান বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। পুলিশ ঘটনা অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। খেলার খবর। এশিয়া কাপে বাংলাদেশের সুপার 4-এ খেলার ভাগ্য নির্ধারণ হবে আজ রাত 8:30টায় আবুধাবিতে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। গ্রুপ পর্বের 3 ম্যাচের 2টিতে জিতেও স্বস্তিতে নেই বাংলাদেশ, যার মূল কারণ রান রেট। বর্তমানে পয়েন্ট টেবিলের 2য় স্থানে আছে লিটনের দল। শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের উপর নির্ভর করছে বাংলাদেশের সুপার 4-এর ভাগ্য। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ছাড় দিতে চাইবে না কোনো দলই, তবে অপেক্ষাকৃত সুবিধাজনক অবস্থানে আছে লঙ্কানরা। হেরে গেলেও তাদের সুযোগ থাকবে সুপার 4-এ কোয়ালিফাই করার। আর লঙ্কানদের বিপক্ষে আফগানিস্তান ছোট ব্যবধানে জিতলে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে বাংলাদেশ। তবে শ্রীলঙ্কা জিতলে বাংলাদেশ কোয়ালিফাই করবে সুপার 4-এ। তাই ম্যাচটার দিকে তাকিয়ে থাকতে হচ্ছে লিটনের দলকে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ঐকমত্য কমিশনে আলোচনার মধ্যে রাজপথে জামাত সহ 7টি ইসলামী দল। জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ বিভিন্ন দাবি। রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল। জুলাই হত্যাযজ্ঞের দায়ে ট্রাইব্যুনালে শেখ হাসিনা কামালের কঠোর শাস্তি দাবি নাহিদ ইসলামের। গুম খুনে জড়িত বাহিনীর অনেকে গ্রেফতার না হওয়ায় ক্ষোভ। এই ছিল দুপুরের সময়। এরপর সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী অর্জিতা শেহজেন। ধন্যবাদ ইনান। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।